আমাদের সকলের কম্পিউটারে কি মাইক্রোসফট ওয়ার্ড মানে অফিস 2010 বিজয় 52 এগুলো কি ইনস্টল করা আছে? জি স্যার, আছে এগুলো। জি আছে। জি জি। আচ্ছা, আর মানে 2010 নাই স্যার, অন্যটা আছে। তো 2007 আছে মাইক্রোসফট অফিস। আচ্ছা, 2007, 2010, 2020 যাই থাক সবটাই মানে ফাংশন মোটামুটি সবই এক, প্রায় যেটা সেম দিয়ে সেম। করানো জি হয়। স্যার। ঠিক আছে, আমার কম্পিউটার সম্ভবত আগেই দেয়া ছিল, 2007 দিয়ে আমিও কাজ করি। আচ্ছা, আপনারা তো সেদিনকে যে গত ক্লাসটায় আহ, দেখেছিলেন যে একটা মানে আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে স্যার দেখিয়েছিল বেসিক ধারণাটা। আজকে আমি প্রথমে একটু শুরু করি যে আমি মানে ক্লাস আমি শুরু করে দিচ্ছি এবং এখন থেকেই আপনাদের ট্রেনিং শুরু হচ্ছে। একটু মাইক্রোফোনটা মিউট করেন, আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে দেন। আর আরেকটু দেখিয়ে স্যার দিচ্ছি আপনাদের হোস্ট যারা আছে, এই যে হ্যাঁ আপনাদের হোস্ট যারা আছে তারা সবাইকে আর কি মিউট করে দিলে ভালো হতো, তাহলে আর কেউ আর কি যখন দরকার হবে তখন আবার আনমিউট করলে ভালো হতো। আচ্ছা, আপনারা এখানে স্যার, এখানে গত একটি ক্লাসের শেষের অংশ তো বুঝতে পারিনি, খুব ডিস্টার্ব হয়েছে, শোনা যায় নাই। আচ্ছা, ওইটা নিয়ে পরে রিপিট করবো আবার। অ্যাসাইনমেন্টের বিষয়টা কি হবে স্যার? কালকে তো অ্যাসাইনমেন্ট টাইপের কিছু একটা লেখা আছে সিলেবাসে দেখলাম। আচ্ছা, অ্যাসাইনমেন্ট যে টাইপটা ওই টাইপটা আমরা আহ, যখন আপনাদের ফুল ক্লাস মানে শেষ হয়ে যাবে ওইটার উপর একটা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, অ্যাসাইনমেন্টের উপরে আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে। আচ্ছা, ওই না, বিষয়টা সিলেবাস অনুযায়ী পরে তো কালকের অ্যাসাইনমেন্ট আছে। আগামীকালকে মানে নেক্সট ক্লাসে, আগামীকালকে আছে। হ্যাঁ, নেক্সট অ্যাসাইনমেন্ট। ক্লাসে। আচ্ছা, ওইটা ওটা জানিয়ে দেবো মানে। আচ্ছা, আমরা শুরু করি তাইলে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যখনই একটি এই আমরা এখন যে কাজটা করবো এটা হলো সফটওয়্যারের কাজ, সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো আমরা করব, যেটার নাম হলো মাইক্রোসফট অফিস। কারো কম্পিউটার 2007 আছে, 2010 আছে, 2015, 16, 18, 20 পর্যন্ত আছে, যার যেটাই থাক সমস্যা নাই। তো আমরা ওটা কোথা থেকে আনবো, আমি একেবারে প্রথম থেকেই শুরু করছি যে আমি মাইক্রোসফট অফিস অফিসটা আমি কোথা থেকে ওপেন করব, আমি সেইটা আগে চলে যাচ্ছি। আমি এই যে আমার এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটাকে বলে আপনার ডেস্কটপ। এই ডেস্কটপের ঠিক আপনার বাম কর্নারের নিচের দিকে যে উইন্ডো মেনু, বা এটাকে আরেকটা ভাষায় বলা যায় যে স্টার্ট মেনু, এই উইন্ডো মেনু বা স্টার্ট মেনুতে আমি যদি লেফট বাটন ক্লিক করি, লেফট বাটন ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আর আমরা সাধারণত যে কাজগুলো বেশি করি সেই কাজগুলোই এখানে মানে সেই সফটওয়্যারগুলো এখানে সাধারণত শো করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর যদি কারো এভাবে শো না করেন, যখন এখন আমি কাজ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, কারো 10 আছে, কারো 15, 16, 20 আছে, যাই হোক, এটা যদি না দেখা যায় তাহলে আমরা এটা কোথা থেকে পাবো? তাহলে আমি এই অল অ্যাপস, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? একজনে রিপিট দেখা করেন। যায় ভাই, দেখা যায়, দেখা যায়, আপনি দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা, জি এই দেখা যে যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অল অ্যাপস, অল অ্যাপসে গিয়ে আমি এখান থেকে আমার যে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস দেখবো কোথায় আছে। মাইক্রোসফট সার্ভার, এই যে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসের মধ্যে মানে মাইক্রোসফট অফিস একটা অনেকগুলো সফটওয়্যার মানে সমন্বয়। তার মধ্যে আছে কি কি, আপনারা দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে। যেমন এই যে আমি যে কাজটা মানে আমরা যে কাজ শিখাবো ওয়ার্ড, তারপর পাওয়ার পয়েন্ট, তারপর আপনার এক্সেল, মানে এইগুলো নিয়ে কাজ করব আমরা। তো এর মধ্যে অনেকগুলোই অপশন আছে, আমরা জাস্ট 3-4টা যেগুলো মানে অফিসের জন্য খুবই প্রয়োজন গুরুত্বপূর্ণ, এই 3-4টা সফটওয়্যার নিয়ে আমরা এই কাজগুলো করব। তো আমি এখান থেকে মাইক্রোসফট অফিস 2010 ওপেন করি, লেফট বাটন, লেফট বাটন ক্লিক করে আমি মাইক্রোসফট অফিসটা ওপেন করলাম।
ভাই সার্চে গিয়ে যে সহজে ওপেন করবে একটু দেখাবেন। আহ, আচ্ছা আচ্ছা, বলতেছি। তো আর এই একভাবে গেল, আর একভাবে আপনারা পারেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। কিভাবে ক্লোজ করব? এই ক্লোজে গিয়ে ক্লোজ করে দেব। আর এখানে যে নিচে আপনার ডেস্কটপ মেনু নিচে যে সার্চ দা ওয়েব অ্যান্ড উইন্ডোজ, এখানে যদি আপনি আপনার যে ইনস্টল করা বা কোনো ফাইল যদি থাকে লিখেন, তাহলে এটা চলে আসবে। যদি আমি লিখি ওয়ার্ড, WORD, আচ্ছা, ওয়ার্ড লেখার সাথে সাথে দেখেন এখানে আসছে ওয়ার্ডপ্যাড আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তাহলে আমার এখানে দরকার যেটা, আমি সেটা পেয়ে গেছি। তো এটাই ক্লিক করি। তো এই চলে আসলো। এখন এখানে দেখা যাচ্ছে এই একটি সাদা অংশ, এইটা হলো পেজ। এটার মধ্যে আমরা লিখতে পারবো। আর এখান থেকে যে উম, আপনার এই যে কালো যে চিকন রেখাটা দেখা যাচ্ছে, এটা হলো পেজ বাউন্ডারি। অর্থাৎ আপনার এই পেজ বাউন্ডারির মধ্যেই আমার লেখাগুলো হবে, কিন্তু এই যে সাদা যে অংশ, এর মধ্যে লেখাগুলো হবে না। এই শুধু বাউন্ডারির মধ্যেই এই লেখাগুলো হবে। স্যার এই বাউন্ডারিটা কিভাবে আসলো? জি, আচ্ছা আচ্ছা, এটাও আমরা আজকের ক্লাসেই দেখানোর চেষ্টা করব যে টেক্সট বাউন্ডারি অনেকে যারা নতুন সেটআপ দিচ্ছেন তাদের হয়তো কম্পিউটারে নাই। তো এটা কিভাবে আসে আমি দেখাই দেবো। এটা একটা অপশন আছে। আচ্ছা, প্রথমেই আমি যাচ্ছি। একটু ভাই ভাই একটু যারা পার্টিসিপেট আছেন তারা একটু হচ্ছে আপনারা আপনার মানে মানে আপনাদের স্যারের যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা পিন করে নেন। আপনারা দেখেন আপনাদের কম্পিউটারে যদি মাউস রাখেন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেখানে সেখানে দেখবেন একটা পিনের মতো আইকন আছে। সেই পিনের মতো আইকনে ক্লিক করেন। আইকনে ক্লিক করলে আপনার এই যে উইন্ডোটা আছে এটা সেখানে পিন হয়ে থাকবে। অর্থাৎ অন্য কেউ যদি কোনো কারণে ভুলবশত স্ক্রিন শেয়ার করেও ফেলে তাহলে আপনার উইন্ডোটা যাবে না। তো আপনারা হচ্ছে এটা একটু পিন করে নেন যারা পার্টিসিপেন্ট আছেন। জি ভাই। শুরু করেন। আচ্ছা, এখন আমি আসি এই মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটা আমি চালু করলাম, এটার আমি উপর দিকে বা কর্নারে আসি। যে একটি অফিস বাটন দেখা যাচ্ছে, যে এই অফিস বাটনের যে প্রথম অপশনটা নিউ, এই নিউটা কি? আসলে এই নিউ থেকে আমরা যদি কোনো নতুন পেজ ক্রিয়েট করি, তখন এই নিউটা আমার দরকার হয়। তো আমি নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আরো এখানে অনেক অপশন থাকতে পারে বা সিলেক্ট করা থাকতে পারে। আপনারা যখন নতুন একটা পেজ দিবেন অবশ্যই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা আসবেন ক্রিয়েট। এই যে ক্রিয়েটে যখনই আপনারা ক্লিক করবেন তখনই এই নতুন পেজ চলে আসবে। তো এখন আমরা এই পেজটা যখন আমরা এই পেজটা নিব বা এই পেজটা নেওয়ার পর তো আমরা কোনো কাজ করব। কাজ করার পর আবার যখন আমাদের প্রয়োজন হবে শুধু এই পেজটা ক্লোজ করব, কিন্তু এই প্রোগ্রামটা ক্লোজ করব না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই, আমি যদি অফিস বাটনে আবার যাই, যাওয়ার পর এই যে ক্লোজ দেখা যাচ্ছে, এই ক্লোজে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পেজটা ক্লোজ হবে। এখানে লেখা আসছে, আমি এটা কাজ করেছি, লেখা আসছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট। আমি কি এই ডকুমেন্টটাকে সেভ করতে চাই? যদি সেভ করি তাহলে ইয়েস দেবো, আর যদি সেভ না করি তাহলে আমি নো দিব। তাহলে আমি নো দিচ্ছি। তো আমার কি মানে ব্যাপারটা কি হলো, আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা, মানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করেছি, শুধুমাত্র পেজটি ক্লোজ করছি, কিন্তু এই প্রোগ্রামটা ক্লোজ করি নাই। এইটার কেন? এইটার আপনি দেখা যাচ্ছে অনেকগুলো কাজ করছেন। কাজ করার জন্য আপনার অনেক ফাইল হবে। আপনি কি বারবার এই প্রোগ্রামটা ক্লোজ করবেন আর বারবার ওপেন করবেন? সেজন্য আপনি শুধু পেজটাই আপনি ক্লোজ করতে পারেন। এই আর আপনি যখন একেবারে পেজটাকে মানে আপনার কাজ শেষ, তখন আপনি যখন আপনি চলে যাবেন তখন আপনি পেজটিকে পুরো এই প্রোগ্রামটাকে ক্লোজ করতে হলে আপনি এই যে ডান কর্নারে যে ক্রস মানে চিহ্নটা আছে, ক্রসে দিয়েও আপনি ক্লিক, এখানে যদি আপনি লেফট বাটন ক্লিক করেন তাহলে আপনার এই উইন্ডোটা চলে যাবে। আর যদি আপনি এই অফিস বাটনে গিয়ে এই যে এক্সিট ওয়ার্ড,
এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকেও এটা উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তো আমি এক্সিট ওয়ার্ডে দিচ্ছি, দেখুন এটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এখন আসি, আমি কিছু লিখে নিলাম। আচ্ছা, এখানে ওপেন ওপেন একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ওপেন করার আগে আমাদের যে কাজটা করতে হয়, আমি যদি কোনো ফাইল সেভ না করি তাহলে মানে সেভ করা ফাইলটাকেই তো আমার ওপেন করতে হবে, তাই না? তো আমি যদি কোনো ফাইল সেভ না করি তাহলে কিন্তু আমার ওপেন যে আমি পুনরায় যে ফাইলটা সেভ করা ছিল সেই ফাইলটা তো আমি ওপেন করব। সেই ক্ষেত্রে আমি আগে একটু সেভের কাজটা করি। সেভটা আমরা একটু শিখি যে সেভ, আমি একটি ডকুমেন্ট আমি এই একটা ডকুমেন্ট তৈরি করলাম। এখন এই যে ডকুমেন্টটা আমি যে তৈরি করলাম, আমি আমার অফিসের যে কোনো কাজ, আমি যদি একটি চিঠি টাইপ করি ইংলিশে বা বাংলায়, আপনার যদি কোনো কম্পোজ করি, কোনো আর্টিকেল তৈরি করি, তাহলে এইভাবে আমার অটোমেটিক্যালি লাইন চলে আসবে। মানে আমি যতই টাইপ করব আমার অটোমেটিক্যালি লাইনগুলো চলে আসবে। এবং আপনি যখন এই পেজটা শেষ হয়ে যাবে, আপনার এই পেজটাকে শেষ হওয়ার পর আহ, আবার অটোমেটিক আরেকটি পেজ তৈরি হবে। অর্থাৎ আপনি যত টাইপ করবেন আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজ আপনার একটার পর একটা পেজ, একটা শেষ হবে তারপর আরেকটা পেজ অটোমেটিকলি শুরু হবে। তো আমি এখন এইটাকে একটু আপনাদের সেভ করা শেখাচ্ছি, যে সেভ কিভাবে করতে হয় একটি ফাইল বা একটি ডকুমেন্ট, বা আপনি আপনার যে ডকুমেন্ট করেছেন সেটাকে আপনি যে সেভ করবেন সেটা কিভাবে করবেন। আচ্ছা, আমি এখন এখান থেকে অফিস বাটনে ক্লিক করি। অফিস বাটনে ক্লিক করার পর এই যে সেভ অপশনটা আছে, এই অপশনটা আমি সেভ করব। দেখুন যখন আমি সেভে ক্লিক করছি আমার একটা উইন্ডো চলে এসেছে। এই উইন্ডো থেকে এখন আপনি কোথায় সেভ করবেন, আপনার যে ডকুমেন্টটা আপনি কোথায় সেভ করবেন। কম্পিউটারে অনেকগুলো মানে হার্ড ডিস্কের অনেকগুলো ড্রাইভ থাকে, সেই ড্রাইভের আপনি কোন ড্রাইভে সেভ করবেন। তো একটু মানে 2-1 মিনিটে একটু ছোট্ট একটু আমি ধারণা দিচ্ছি। এই হলো আমাদের দিস পিসি। এই দিস পিসির মধ্যে হলো গিয়ে আমাদের এই ড্রাইভ গুলো সি ডি ই এফ, লোকাল ডিস্ক সি ডি ই এফ। এই সি ডি ই এফ আপনারা ভুলেও কখনো এই সি ড্রাইভে মানে সেভ করবেন না, কারণ সি ড্রাইভে আমরা যতগুলো ফাইল ইনস্টল মানে সফটওয়্যার ইনস্টল দেই সেই সফটওয়্যারগুলো এই সি ড্রাইভে ইনস্টল হয়। সেজন্য আপনারা সি ড্রাইভে ইনস্টল করবে মানে সেভ করবেন না ফাইল। আপনারা ডি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে, এফ ড্রাইভ আছে, এই ড্রাইভ বাদে আপনারা ফাইলগুলো সেভ করবেন। অর্থাৎ আমরা জেনেছি হার্ড ডিস্ক মানে একটা হার্ড ডিস্কের আপনি চাইলে পার্টিশন বাড়াতেও পারেন। আমার এখানে মোট সি ড্রাইভ নিয়ে 4টা পার্টিশন, আপনারা চাইলে 5টা 6টা 7টা পার্টিশনও দিতে পারেন, সেক্ষেত্রে মানে বাড়বে আপনার এইগুলো। তো সি ড্রাইভ বাদে আপনারা যে কোনো ড্রাইভে সেভ করে নেবেন, কেননা পুনরায় যখন আপনার একটা উইন্ডোজ সমস্যা হবে, কম্পিউটারে উইন্ডোজ দেখা যাচ্ছে আপনার রান হচ্ছে না, মানে কম্পিউটারটা ওপেনই হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে উইন্ডোজটা সেটআপ দেওয়া লাগতে পারে। আর আপনি যদি সি ড্রাইভে আপনার ইম্পর্টেন্ট ফাইল সেভ করে রাখেন তাহলে যখন আপনি উইন্ডোজটা সেটআপ দিবেন আপনার যে ইম্পর্টেন্ট যে ফাইলটা ছিল সি ড্রাইভে সেই ফাইলটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তো আমরা এখন সেইভে চলে আসছি। সেইভে আসার পর এখানে একটা উইন্ডো অন হইলো, এই উইন্ডোর আমি এই উপর থেকে দেখাচ্ছি, মানে সেভ অ্যাজ এর উপরে নিচে আছে দিস পিসি ডকুমেন্ট। অর্থাৎ আমার এটা কম্পিউটার তার লোকাল যে সি ড্রাইভটা আছে এই সি ড্রাইভটাকে অটোমেটিকলি মানে সেভের জায়গায় নিয়ে নিচ্ছে। তো সি ড্রাইভটা এই যে ডকুমেন্টটা যদি আমি সেভ করি, এই ডকুমেন্টে সেভ করলেও আমার সি ড্রাইভে চলে যাবে।
আর আমি যদি এখানে ডেস্কটপ, এই ডেস্কটপেও যদি আমি সেভ করি তো সেটাও আমার সি ড্রাইভে চলে যাবে। তো আপনারা হচ্ছে এখান থেকে আপনারা ড্রাইভটা পরিবর্তন করবেন বা সিলেক্ট করবেন কিভাবে। এখান থেকে দেখুন এই যে অর্গানাইজেশন, তার নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো, এটাকে বলে কি স্ক্রোল। এই স্ক্রোলটাকে আপনি যখন উপরে নামাবেন নিচে নামাবেন, দেখুন এই এখান থেকে আপনার এই যে ড্রাইভগুলো এই যে শো করছে CDEF, আপনারা চাইলে এখন সি বাদে এখানে যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। তো আমি একটি ড্রাইভে ডি ড্রাইভে ক্লিক করলাম, করার পর এই ডি ড্রাইভে সিলেক্ট করলাম, করার পর এখন এই যে যে ডান পাশের যে অংশটুকু এখানে আপনার ফাইলটা সেভ হবে। আর আপনি যদি চান এখানে একটি ফোল্ডার তৈরি করবেন, অবশ্যই ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় গত ক্লাসে দেখানো হয়েছিল। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি এইখানে কিভাবে আপনার ফোল্ডার তৈরি করবেন। এখানে ফোল্ডার তৈরি করতে হলে এই যে উপরের অংশ দেখা যাচ্ছে এই যে নিউ ফোল্ডার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওখানে নিউ ফোল্ডার লেখা আসছে এবং এটা নীল কালারের হয়ে আছে, অর্থাৎ এটা সিলেক্ট হয়ে আছে। এখানে আপনার মাউস দিয়ে ক্লিক করার দরকার নেই, আপনার জাস্ট কিবোর্ড দিয়ে সেভ করবেন। আমি সেভ করি, যেমন ABF, এই ABF নামে আমি একটা ফোল্ডার করলাম, করার পর আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করি বা এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি ওপেন দেখতে পাচ্ছেন, এখানে আমি ওপেনে ক্লিক করি। করার পর এই ফাইল নেম আমি ABF1 এই নামে এখন আমি কি করব, সেভ দেব। এই যে নিচে একেবারে নিচে এখানে সেভ, এই সেভ দিয়ে দিলাম। তো ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমি এটা আবার দেখাচ্ছি আপনাদের একটু বোঝার সুবিধার্থে। সেভ থেকে আমি যে ড্রাইভে আমি সেভ করব এখান থেকে সেই ড্রাইভটা সিলেক্ট করব, করার পর আমার যদি আমি ড্রাইভে গেলাম, এখানে যদি আমার নিউ ফোল্ডার তৈরি করা লাগে আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি কোনো কিছু লিখতে মানে নাম দেই, নিউ ফোল্ডারের নাম দিলাম, নাম দিয়ে এখানে আমি ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পর এখন আমি যদি এখানে নাম দিতে চাই, যদি নাম দেই আমি একটা নাম দিই 1 2 3 একটা নাম দিলাম, এই নাম দিয়ে আমি সেভ করব। আর এইখানে একটা আছে সেভ এস টাইপ, এই টাইপ হলো আপনি এই এখন আছে ডক্স মোডে, আপনি যদি আপনার মুডটাকে মানে সেভটাকে সেভের এক্সটেনশন এই ডট ডক্স, এটা হলো এই মাইক্রোসফট অফিসের এক্সটেনশন। এই এক্সটেনশন যদি আপনি পরিবর্তন করতে চান কোন এক্সটেনশনে আপনি সেভ করবেন এখান থেকে আপনি চাইলে করতে পারেন এগুলো পরিবর্তন করে। তো আমরা যেহেতু ডক্সে কাজ করতেছি মানে ওয়ার্ডে, সেহেতু আমার ডক্সই থাকবে। তাহলে এটা আমরা এখানে সেভ দিলেই সেভ হয়ে যাবে। এখন আমি পেজটাকে ক্লোজ করে দিচ্ছি, শুধু মানে পেজটা সাদা যে পেজ সেই সাদা পেজটা ক্লোজ করে দিচ্ছি, অফিস বাটন থেকে ক্লোজ। এখন আমরা আসি যে ওপেন, ওপেনটা আমরা রেখে গিয়েছিলাম, এখন আমরা ওপেনে আসি। ওপেন হলো যে আমরা যে ফাইলটা গতকাল বা তার আগে যে কাজ করেছি সেই ফাইলটা আমরা ওপেন করব। এই এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি ডি ড্রাইভে রেখেছিলাম, তো ডি ড্রাইভে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি একটা ফোল্ডার করেছিলাম, কি ফোল্ডার, ABF, এই যে ABF, এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন দিতে পারি, অথবা এখানে যে ওপেন লেখা আছে এই ওপেনে ক্লিক করতে পারি। করার পর এই যে আমি ABF, এইটা হলো ফাইল, এই ফাইলটা আমি ওপেন করব। এটার উপরে ক্লিক করে আমি এখানে ওপেন দিলে এই ফাইলটা ওপেন হয়ে গেছে।
তো আমরা ফাইল আমরা কি শিখলাম, নিউ ওপেন সেভ। এখন সেভ অ্যাজ, সেভ অ্যাজ আমরা এখানে এখন আসি সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজটা কি, আপনি যদি এই ফাইলটাকে রিনেম করতে চান, আচ্ছা এই ফাইলটা আবার দেখেন এই যে উপরে যে abf1 এই হলো ফাইল নেম। আপনি যদি এই ফাইলটাকে অন্য নামে সেভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আবার অফিস বাটনে যেতে হবে, গিয়ে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এই ফাইলটা কোথায় আছে সবই ঠিক আছে, সব দেখাবে। আপনি যদি অন্য কোনো নামে সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে শুধু নামটা পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে এখানে সেভ দেবেন তাহলেই। আচ্ছা আমি একটু দেখাচ্ছি সেভ এর কাজটা কি। আমার এখানে আছে abf1, আমি এইটাকে abf2 করে দিচ্ছি, মানে একটু চেঞ্জ করে দিচ্ছি ফাইলটা, মানে রিনেম করছি। এখন সেভ দেই, সেভ হয়ে গেছে। এই তারপরে আমি মানে এই পেজের মধ্যেই আমি কিছু কাজ করতেছি। কাজ করার পর মানে আমি কিছু কাজ করতেছি, এই কাজগুলা আমার দেখা গেছে আমার অনেক, যেমন যদি আমি কোনো বই কম্পোজ করি এই ফাইলে, দেখা যাচ্ছে সেই বইটা হয়তো 10 পেজ 20 পেজের হতে পারে। তো আমি একবার সেভ করার পর আমার কি বারবার এখানে যেতে হবে সেইভে বা সেইভে? না, আমি এখান থেকে যে টাইপ করব এবং আমি 1 মিনিট 2 মিনিট পর পর কি করব, সেভ দেব। সেই সেভটা আমরা কিবোর্ড থেকে দিব। কিবোর্ড থেকে কিভাবে দিব, কিবোর্ড থেকে আমি যখন সেভ দিব তখন কিন্তু আমার ফাইলটা একবার কিন্তু সেভ, এই যে উপরে উপরে যে এই উইন্ডোটার উপরে আছে abf2 নামে সেভ আছে। এখন যদি আমি আবার সেভ দেই তাহলে কিন্তু আর ওই যে প্রথম যে একটা উইন্ডো আসছিল সেভের, ওই উইন্ডোটা কিন্তু আসবে না, কারণ আমার ফাইলটা অলরেডি নাম দেয়া আছে, সেই জন্য আর আসবে না। তো এইটাকে যদি আমি সেভ দিতে চাই আমি কিবোর্ড থেকে সেভ দিব। কিভাবে দিব, কিবোর্ডে নিচের দিকে একটা বাটন আছে কন্ট্রোল CTRL, কন্ট্রোল আর কিবোর্ডের S। আমি একটু আপনাদের লিখে দিচ্ছি। যখন আমি একসাথে CTRL মানে কিবোর্ডের CTRL প্লাস S যখন আমি ক্লিক করব, এটা সেই বইয়ে এই দেখেন নিচে একটি মানে প্রসেসিং দেখিয়েছিল, মানে এটা দেখায় অল্প সময়ের জন্য, হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড এই সময়ের জন্য। এখানে এই নিচের এই অংশটাই দেখা যাবে যে ও সেভ নিচ্ছে। আপনি যতবারই তারপর কাজ করবেন, মানে যতবারই কাজ করবেন আপনি শুধুমাত্র কন্ট্রোল S দেবেন। আমি আবার একটু কিছু কাজ করলাম, কাজ করে আমি এখন আপনার একটু নিচে এই যে ওয়ার্ড, এইটার একটু এইখানে লক্ষ্য করবেন যে একটা প্রসেসিং আসবে। আমি একটু সেভ দিচ্ছি কন্ট্রোল S, দেখুন এই যে ওয়ার্ড ইজ সেভিং abf2, তো এটা অটো তারপর সেভ হতে থাকবে। কন্ট্রোল S দিয়ে, এটা হলো শর্টকাট নিয়ম, কন্ট্রোল S এ হলো যে সেভ। তো আমরা এখান থেকে নিউ ওপেন সেভ, সেভ অ্যাজ, তো এগুলো শিখলাম। এবং আপনাদের আরো কিছু একটা অপশন দেখি যে আপনারা যখন কাজ করবেন, কাজ করে অনেকগুলো ফাইল করবেন, রিসেন্ট যে ফাইলগুলো সেই ফাইলগুলো দেখা যাবে যে এই যে রিসেন্ট যে ফাইলগুলো এখানে শো করবে। তো এখান থেকেও আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে আপনার যে রিসেন্ট গতকালকে যে ফাইলটা কাজ করেছিলেন সেই ফাইলটা আপনারা এখানে দেখতে পারবেন। চাইলে এখান থেকেও আপনারা ওপেন করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তারপর আমরা আসি, এখানে একটা অপশন আছে প্রিন্ট। আসলে প্রিন্ট অপশনটা, প্রিন্টের মধ্যে কতগুলো অপশন আছে, প্রিন্ট, কুইক প্রিন্ট আর প্রিন্ট প্রিভিউ। তো আমরা আগে প্রিন্ট প্রিভিউ তে দেখি যে আমি যে এই যে কাজটা করেছি আসলে আমার কাজটা কোন অবস্থায় আছে, সেই অবস্থাটা দেখার জন্য, মানে পেজের সেটআপটা কি রকম আছে সেইটা দেখার জন্য আমরা প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্টে গিয়ে আমরা প্রিভিউ, এখন এটা আছে ছোট করে, এখানে একটা অপশন দেখা যাচ্ছে
এই যে জুম, এই জুমে যদি আমি ক্লিক করি বা এখানে এটা প্রয়োজন নাই, বা আমি সরাসরি এই পেজের উপরে ক্লিক করি, এই পেজের উপরে একটা দেখা যাচ্ছে প্লাস চিহ্ন, একটা মানে জুমের যে সিম্বলটা, ওই সিম্বলটা আসছে। তো আমি যদি একটা ক্লিক করি শুধুমাত্র লেফট বাটন যদি ক্লিক করি, দেখা যাবে আমার এটা বড় হয়ে আছে। তো এই হলো আমার পেজটা এই অবস্থায় আছে। আমি যে পেজের সেটআপ দিব, সেই সেটআপ অনুযায়ী যদি আপনার না থাকে, আপনারা এই প্রিন্ট প্রিভিউতে এসে আপনারা দেখে নেবেন যে আপনার ফাইলে আসলে কি প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, এটা এখানে আমি তো অনেক বড় লাইন লিখেছিলাম, কিন্তু এখানে আমার যে সমস্যাটা দেখিয়েছে, যে ছোট্ট করে অল্প একটু অপশন দেখিয়েছে। তো এটার একটা কারণ আছে, এই কারণটা আমি একটু আপনাদের বলতে চাই, আপনারা ক্লিয়ার হবেন। যে এই যে প্রিন্টে গিয়ে আমি তো প্রিন্ট প্রিভিউ দেখলাম যে ওখানে সমস্যা আছে, ছোট ছোট দেখাচ্ছে, তাহলে আমার ঠিক নাই। আমি একটু আবার দেখাই যে এই যে অপশনটা দেখাচ্ছে, মানে সম্পূর্ণ কিন্তু দেখাচ্ছে না, মানে তার মানে কি আমার এই প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে যে এইটা দেখাচ্ছে, তার মানে বুঝতে পারছি আমার কোনো সমস্যা আছে, আমার সম্পূর্ণ অংশ দেখাচ্ছে না। সেই সমস্যাটা আসলে কি আপনাদের দেখাচ্ছে। প্রিন্টে যাচ্ছি, প্রিন্টে গিয়ে প্রিন্ট অপশনে আমরা করি। ক্লিক করার পর দেখেন এখানে একটা উইন্ডো আসছে। ওই উইন্ডোর প্রথম যে আছে প্রিন্টার, এই যে প্রিন্টার মধ্যে আছে নেম, অর্থাৎ আপনারা যে প্রিন্টার ইউজ করেন সেই প্রিন্টারের নামটা এখানে শো করবে। যদি আপনারা প্রিন্টারটা কম্পিউটারে ইনস্টল করে নেন তাহলে এখানে শো করবে। যখন আপনি, আবার বলি, প্রিন্ট যখন করতে চান, কোনো ডকুমেন্ট প্রিন্ট করবেন, তাহলে অফিস বাটন থেকে প্রিন্ট থেকে এই যে প্রিন্ট, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। করার পর এই একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আপনার এই যে নেম, এই নেমটাই আপনার প্রিন্টারটা শো করবে। আপনারা যে প্রিন্টারই ব্যবহার করুন সেইটাই শো করবে। আমার এখানে শো করছে জেব্রা P330i, অর্থাৎ এইটা একটি কার্ড, মানে স্কুল কলেজের যে আইডি কার্ড দেয়া হয়, সেই আইডি কার্ড প্রিন্টের সফটওয়্যার, যার কারণে আমরা ওইখানে ছোট ইমেজ দেখতে পেয়েছিলাম প্রিন্ট প্রিভিউতে গিয়ে। এইখানে গিয়ে এই ছোট ইমেজ দেখতে পেয়েছি, কারণ কার্ডের সাইজটা তো যে মূলত ছোটই থাকে, মানে 3/2 সেই সাইজে থাকে, সেই সাইজটি আমাকে দেখাচ্ছে, যেহেতু প্রিন্টার ওইটা সেট আপ করা আছে। আচ্ছা, এখন আমি প্রিন্টারের এখান থেকে প্রিন্টার আমি চেঞ্জ করে দেই। আমার এখানে কয়েকটা প্রিন্টারই সেট আপ করা আছে, আমি একটা ওই জেব্রা এইটা বাদে আমি একটা প্রিন্টার, এই যে আমি ব্রাদার এইচএল এইটা আপনার সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখন দেখুন, এইটা আমি সিলেক্ট করার পর যেটা হলো, আমি এখন ক্লোজ করে দেই। ক্লোজ করার পর এখন আমি প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি। দেখেন আমার এখানে এখন ফুল অপশনেই কিন্তু দেখা যাচ্ছে, মানে ফুল পেজটাই দেখা যাচ্ছে, আমি যেভাবে করেছি পেজটা সেভাবেই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এটা মনে রাখবেন, শর্টকাট নিয়ম। আপনারা যদি দ্রুত কাজ করতে চান তাহলে আপনাদের শর্টকাট নিয়ম, কিবোর্ডের কিছু কিছু শর্টকাট নিয়ম মনে রাখতে হবে। যেমন এই একটা আছে Ctrl+S, সেভ। এখন আমরা যে প্রিন্ট আপনাকে দেখিয়েছিলাম যে প্রিন্ট কিভাবে করতে হয়, এখান থেকে প্রিন্টে গিয়ে তারপর এই উইন্ডোটা আসে প্রিন্ট করার জন্য। তো আপনারা যখন প্রিন্ট করবেন, আপনারা শর্টকাট কিবোর্ড, মানে শর্টকাট করবেন যেটা Ctrl+P, আমি Ctrl+P তে চাপ দেই। Ctrl+P তে অবশ্যই কন্ট্রোলটা চেপে নেবেন, কন্ট্রোল চাপ দিয়ে ছেড়ে দিবেন না, কন্ট্রোল চেপে নিয়ে তারপর পিতে প্রেস করবেন। ঠিক সেভের ক্ষেত্রেও কন্ট্রোল চেপে নিয়ে তারপর সেভে ক্লিক করবেন, তারপর কন্ট্রোল ছাড়বেন, না হলে কিন্তু সেভ হবে না। আপনাদের একটু দেখাচ্ছি, যেমন আমি এখানে যদি
এইটা লিখছি, এখন যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে মানে চাপ দিয়ে যদি আমি এস এ চাপ দিই, মানে সাইডে দিছি, কন্ট্রোল সাইডে এস এ চাপ দিলে কি হবে, শুধু একটা এস উঠবে। যখন আপনি কন্ট্রোল চাপ দিয়ে এসটায় চাপ দিবেন তখনই আপনার সেভ অপশন মানে সেভটা হবে। ঠিক হুবহু কন্ট্রোল প্রেস করে ছাড়বেন না, তারপর পিতে ক্লিক করবেন। পিতে প্রেস করলেই আপনার এই প্রিন্ট মেনুটি চলে আসবে। তো এখন এই প্রিন্টের আমরা দেখলাম যে প্রিন্ট যখন করব তখন আমার প্রিন্টারটা কোথায় শো করে, এখান থেকে আপনার এই যে নেম, এই নেইমে আপনি যে যে প্রিন্টার সেটআপ দিবেন আপনার কম্পিউটারে সেই প্রিন্টারগুলো এখানে দেখা যাবে। আমার এখানে অনেকগুলো প্রিন্টার আছে, আমার যখন যেটা লাগে আমি সেটাই সিলেক্ট করে কাজ করি। আচ্ছা, এখন আসি আমি, তারপর আসি এই যে নিচে আছে পেজ রেঞ্জ। এটা একটা ইম্পর্টেন্ট আপনার প্রিন্টের ক্ষেত্রে। যেমন অল, আপনি যদি আপনার ডকুমেন্টে যদি 200 300 বা 10 20 যে কয়টাই পেজ থাক, আপনি যদি একবারে দিতে চান তাহলে অলে ক্লিক করবেন, অলে ক্লিক করে দেন ওকে দিবেন, তাহলেই আপনার পেজটা একটার পর একটা প্রিন্ট হতে থাকবে যে কয়টা আছে। দেন আপনি যদি চান না আপনি সব দিবেন না, তা পেজের মধ্য থেকে একটা পেজ প্রিন্ট দেবেন, সেক্ষেত্রে আপনি এখানে পেজ নাম্বারটা বসিয়ে দিতে পারেন। আপনার যদি যে কয়টা পেজ হবে, সাপোজ আমি এখন 3 নাম্বার পেজ দেব, তাহলে আমি এখানে 3 লিখে যদি আমি ওকে দেই তাহলে আমার 3 নাম্বার পেজ প্রিন্ট হবে। আর আপনি আহ, যদি টাইপ করতে করতে দেখা যায় যে আপনার সাপোজ এই প্রথম পেজটাই প্রিন্ট দেবেন, প্রথম পেজে কার্সার আছে, এখানে আপনার কার্সারটা আছে, আপনি এই পেজটাই প্রিন্ট দেবেন। এই পেজটা প্রিন্ট দেবেন, তো প্রিন্ট দিতে আপনার তখন কি করবেন, কন্ট্রোল পি দেবেন। পি দিয়ে আপনি, এটা আছে কি বর্তমানে কারেন্ট পেজ, আপনি যে পেজটা দেখতে পাচ্ছেন এবং কার্সার এই যে যেটা লাফাচ্ছে এটাকে বলে কি কার্সার, যে কালো কালো যে একটা আপনার রেখা লাফাচ্ছে এটাকে বলে কার্সার। এই কার্সারটা যে পেজে থাকবে সেই পেজটাই আপনার কারেন্ট পেজ। এখন আপনি কার্সার দেখা যাচ্ছে কার্সার রাখছেন এই পেজে, আর আপনি এই মানে ভিউ দেখতেছেন এই পেজ, যদি আপনি কন্ট্রোল পি দিয়ে কারেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই পেজটা প্রিন্ট হবে না, কার্সার যেই পেজ আছে ওই পেজটা প্রিন্ট হবে। অতএব আপনি যে কারেন্ট পেজে যদি প্রিন্ট দিতে চান কার্সারটা আপনার সেই পেজে রাখতে হবে, রেখে আপনাকে কন্ট্রোল পি দিয়ে ওপেন করে আপনার এই কারেন্টে যখন আপনি দিবেন তখন ওকে দিলে আপনার ওই কারেন্ট পেজটাই প্রিন্ট হবে, মানে কার্সার যেই পেজে থাকবে ওই পেজটাই প্রিন্ট হবে। তারপর আমরা আসি কপিস, অর্থাৎ আমরা কত কপি প্রিন্ট করতে চাই একটা ডকুমেন্ট, মানে এক পাতারই ধরি, এক পাতারই একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আমরা কয় পেজ প্রিন্ট করতে চাই। আমরা এই পেজটা এখান থেকে আপনি চাইলে আপনার কপি পরিমাণ, প্লিজ মাইক্রোফোনটা মিউট করে দিন। এখান থেকে আপনি চাইলে আপনার যে কয়টা খুশি আপনি এখান থেকে নাম্বার দিয়ে, যেমন এখান থেকেও আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন, এই বাড়ালাম, আবার এখান থেকে আপনি চাইলে কমাতে পারেন, আবার আপনি কিবোর্ড থেকে লিখে দিলেও পারেন। এখান থেকে আপনি একটা ডকুমেন্টের কত কপি করবেন, মানে কত কপি করে করবেন, সে একটা ডকুমেন্টে 10 পেজ 20 পেজ যাই থাক, সেই পেজ মানে সেই ডকুমেন্টটার কত কপি করে হবে সেই কপিটা আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন। আর এখানে যে অপশন সাধারণত থাকে ডিফল্ট অবস্থায় থাকে, যেমন এই ডকুমেন্ট, অল পেজ রেঞ্জ, ওয়ান পেজ, নো স্কেলে, এগুলো এভাবেই থাকবে। তো আমরা আরেকটু আসি প্রপার্টিজ। সাধারণত আমরা মানে ট্রেনিং সেন্টারে যেগুলো শেখানো হয়, আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমি যখন শিখেছি শুধুমাত্র কন্ট্রোল পি দিয়ে জাস্ট প্রিন্ট, আর এগুলো দেখাইছে যে অল কারেন্ট পেজ নাম্বার, এগুলোই দেখাইছে। আসলে এই যে প্রপার্টিজ এটার মধ্যেও কিছু অপশন আছে, এই অপশনগুলোও কিন্তু দরকার। এই অপশনগুলো কখন দরকার দেখেন, অপশনটা যখন আমি প্রপার্টিসে ক্লিক করেছি তখন এই একটা উইন্ডো আসছে, এই উইন্ডো থেকে আপনি এখান থেকে আপনার যে পেজটা কি অবস্থায় আছে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ,
আবার পেজটার এখান থেকেও আপনি কপি চাইলে সিলেক্ট করতে পারতেছেন। আহ, তারপর আপনি আপনি A4 এ আপনার পেজটা নিয়েছেন, আপনার পেজটা নিয়েছেন এই যে A4 এ, কিন্তু এখন শো করছে কি লেটার। তো আপনি যখন পেজটা একটা কাজ করবেন A4 এ, আর যখন এই প্রপার্টিস অপশনে গিয়ে দেখবেন যে লেটার আছে, তাহলে আপনার যে নিচে যে অংশটা থাকবে, এই যে নিচে নিচের যে যে কিছু লেখা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে লিখতে লিখতে মানে পেজ মার্জিনটাও একেবারে কম থাকে, আর লিখতে লিখতে নিচে চলে আসে। সেই ক্ষেত্রে যদি এই প্রপার্টিসে যান, প্রপার্টিসে যাওয়ার পর এখানে অটোমেটিক্যালি লেটার থাকে, এই লেটার সিলেক্ট থাকলে আপনার ওই নিচের কিছু অংশ দেখা যাচ্ছে 1 লাইন 2 লাইন কেটে যাবে। অনেকে বুঝতে পারে না যে এটা কাটলো কিসের জন্য। এইটার জন্যই কাটছে যে আমি আমার পেজটা আমি এই কাজ করেছি A4 এ, আর আমার এখান থেকে সিলেক্ট আছে লেটার। সেই কারণেই, কারণ লেটারের যে সাইজটা, সেই সাইজটা লম্বালম্বিতে কম, A4 এর সাইজটা লম্বালম্বিতে বেশি। যার কারণে আমি যদি A4 এ কাজ করি আর আমার এখানে যদি সিলেক্ট থাকে লেটার, তাহলে কিন্তু নিচ থেকে 1 লাইন 2 লাইন আপনার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি কিছু না, এখান থেকে এইভাবেই দেখা যায়। আর আপনার এই যে কিছু কিছু প্রিন্টার আছে যে আপনারা যেমন আমি যে এই যে ব্রাদার এইচএল দেখছেন, এটা একটি আপনার অটো বোথ প্রিন্ট হয়, মানে দুই পাশ একই সাথে প্রিন্ট হয়। তো সেক্ষেত্রে আপনার 2 সাইড প্রিন্ট হতে গেলে এই যে 2 সাইড অবলিক বুকলেট, এখান থেকে আপনার 2 সাইড সিলেক্ট করতে হবে, এখানে আছে নান, 2 সাইড সিলেক্ট করতে হবে, করে এখানে আপনার প্রিন্ট দিতে হবে। তারপর আছে অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স এখানেও কিন্তু আপনার এই যে মানে শ্যাডো আকারে দেখা যাচ্ছে যে লেটার। তো আপনার এখান থেকে এটাকে ক্লিক করে A4 এ ধরিয়ে দিতে হবে। এই যে মানে ছোটখাটো কিছু কাজ আছে যেটা এখান থেকে করা দরকার প্রিন্টের ক্ষেত্রে। আচ্ছা, প্রিন্ট আমরা বুঝলাম। প্রিন্ট কিভাবে করতে হয়, কত কপি কিভাবে করবেন, সব একবারে করবেন নাকি সব আমার এখানে আমি মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আপনারা সবাই একটু খাতা কলম নিয়ে নিবেন, খাতা কলম নেয়ার পর মানে এগুলো আপনারা একটু নোট করে নেবেন। আচ্ছা, আজকে এই যে আমরা প্রিন্ট পর্যন্তই রাখি। আর একটা আছে আপনার, আর একটা জিনিস আমরা আজকে দেখাবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে প্রিপেয়ারের মধ্যে কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনের মধ্যে আমরা একটু বলি, আমরা যখন কাজ করব নিজের ব্যক্তিগত ফাইল বা অফিসে যখন কাজ করব, আমার দেখা গেছে অফিসে আমার একটি কম্পিউটার দিল, সেখানে অফিসিয়াল ডকুমেন্ট থাকবে, এবং নিজের যে কাজটা মানে অফিসের যে কাজটা সেটা আমি একটু মানে লক করে রাখবো, মানে ফাইলটা। সেই ফাইলটা লক করার জন্য আপনাকে আহ, এই যে প্রিপেয়ার যে অপশনটা আছে, এই অপশন থেকে এই যে এনক্রাফট ডকুমেন্ট, এই এনক্রাফট ডকুমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এখানে একটা অপশন আসছে পাসওয়ার্ড। আপনি এখানে আপনার মনের মতন পাসওয়ার্ড দিবেন। ওকে দেই, আবার আসছে মানে রি এন্টার পাসওয়ার্ড। আমি মানে কনফার্ম করার জন্য আবার এই পাসওয়ার্ডটা দিলাম। তো আমি এখন এই ফাইলটার নাম কি avf2। আচ্ছা, এই ফাইলটা আমি লক করে নিচ্ছি। এখন আমি আবার সেভ দেই। আমরা জানি কি কন্ট্রোল এস এ সেভ হয়। আবার এখান থেকে দেখুন, এই যে আপনি একটি উপরে অফিস বাটনের ঠিক পাশে সেভ, এটাই আপনি সেভ দিতে পারেন, এটা সেভের সিম্বল। তো আমি এখন ফাইলটি ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে এই ফাইলটা আমি যখন দেখা যাচ্ছে আপনি আপনার ডেস্কে নাই, আপনার কম্পিউটারটা অন্য কেউ এসে ওপেন করলো, আপনার একটা ফাইল ওপেন করতে চাইলো, তখন আপনি যদি পাসওয়ার্ডটা দিয়ে রাখেন তখন কিন্তু আপনার ফাইলটা ওপেন করতে পারবে না। আপনি যখন আপনার ফাইলের পাসওয়ার্ডটা দিবেন তখনই আপনি ওপেন করতে পারবেন। জি, ফাইল পাসওয়ার্ড নিয়ে কি কারো প্রশ্ন আছে? লকটা আরেকবার দেখাবেন? জি জি, প্রিপেয়ার যে
এনক্রিপ্ট ডকুমেন্টে গেলেই ওটা পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, আমরা অফিস বাটনে যাব, প্রিপেয়ার, প্রিপেয়ার গিয়ে তারপর এনক্রিপ্ট ডকুমেন্ট, এটাতে ক্লিক করলেই আমার একটা উইন্ডো আসবে। এখানে আমরা দুবার দিতে হবে, প্রথম একবার, তারপর এটাকে কনফার্ম রি এন্টারের জন্য আরেকবার দিয়ে আমার ফাইলটা পাসওয়ার্ড দিয়ে দেব। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা পাসওয়ার্ড না ব্যবহার করতে চাই তখন আর কি ফরগেট বা ধরেন পাসওয়ার্ড আমরা দিব না, সেই ক্ষেত্রে কিরকম হবে? পাসওয়ার্ড আপনি দিবেন না, না? হ্যাঁ, আনলক করব, যে আনলক করব ফাইলটা। আচ্ছা আচ্ছা, সেটাও দেখানো হবে, সমস্যা নাই। আচ্ছা, এই ফাইলটা আমি একটু ছেপ দিচ্ছি। স্যার কিছু শোনা যাচ্ছে না? আর তো কিছু বলতেছেই না, তা কি শোনা যাবে? আচ্ছা, একটু মাইক্রোফোনটা মিউট রাখেন প্লিজ। তো আমরা এখন কোন পর্যন্ত গেলাম? আপনার প্রিপেয়ার থেকে আপনার এনক্রিপ্ট পর্যন্ত, এই পর্যন্ত গেলাম, মানে ফাইলটা কিভাবে পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা এখন যে ফাইলটা কিভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করব। আচ্ছা, আমরা এই যে এই ফাইলটা পাসওয়ার্ড দেওয়া ছিল, তো আমরা এখন শো করতেছে না। স্ক্রিন এই শেয়ার স্ক্রিনটা হচ্ছে আবার একটু শেয়ার করেন, এটা কেটে দিয়ে আবার শেয়ার করেন। কেউ একজন এসে রিয়াদ নামে স্ক্রিন শেয়ার করেছিল। জি, এবার ঠিক আছে। জি, এখন এই যে আমরা, আচ্ছা, আমরা যে ফাইলটা পাসওয়ার্ড দেওয়া ছিল এটা না, এই যে ফাইলটা পাসওয়ার্ড দেয়া, এই ফাইলটা আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর এখন এই ফাইলটাকে আমি যদি মানে পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই এই ফাইলটার, তো আমি আবার অফিস বাটনে যাব, প্রিপেয়ার, প্রিপেয়ার থেকে আমি আবার এনক্রিপ্ট ডকুমেন্ট এখানেই আসব। এখান থেকে আপনার এই যে পাসওয়ার্ডটা যে দিয়েছিলেন, এই পাসওয়ার্ডটা আপনি শুধু মুছে দেন, ব্যাকে গিয়ে মুছে দেন, ব্যাক স্পেস থেকে মুছে দেন। মুছে দেওয়ার পর আপনি এন্টার দেন। প্লিজ নয়েজ হচ্ছে কিন্তু, মাইক্রোফোন কার আনমিউট করা, মিউট করে দেন। আমি আবার দেখাচ্ছি, প্রিপেয়ার, প্রিপেয়ার থেকে এনক্রিপ্ট ডকুমেন্ট, যেটা আপনি পাসওয়ার্ড রিমুভ করতে চাইলেও সেই সেম সিস্টেম। এখানে এসে আপনি এটাকে মুছে দিবেন, শুধুমাত্র আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ব্যাক স্পেস থেকে, কিবোর্ডের ব্যাক স্পেস থেকে মুছে দিবেন। মুছে দেওয়ার পর আপনি ওকে দিবেন, আপনার ফাইলটা পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? আমি ফাইলটাকে ক্লোজ করি। আচ্ছা, এই ফাইলটা একটু মানে কিছু চেঞ্জ ছিল, আপনি ইএস দিচ্ছি, মানে ফাইলটা সেভ চাচ্ছে,
আমি ইউজ দিচ্ছি, ইউজ দেওয়ার পর এখন আমি এই ফাইলটাকে আবার ওপেন করি। দেখুন ফাইলটার পাসওয়ার্ড কিন্তু ভেঙে গেছে। আচ্ছা, আর সবাই ক্লিয়ার? বর্ডারের ডাকটা লিখবো, বর্ডারের ডাকটা। হ্যাঁ, এমনি ক্লিয়ার হয়েছে, সবাই কি বর্ডারের ডাকটা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আপনি এটার কথা বলছেন তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কথা বলছি। এটা হলো পেজ বাউন্ডারি, ঠিক আছে, অর্থাৎ টেক্সট বক্স যেটাকে বলে। এই পেজ বাউন্ডারিটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি অফিস বাটনটা দেখতে পাচ্ছেন, এই অফিস বাটন থেকে আপনি নিচে অফিস বাটনের যে উইন্ডোটা আসে তা থেকে নিচে ওয়ার্ড অপশন, এই ওয়ার্ড অপশন থেকে আপনি যাবেন অ্যাডভান্স। এই অ্যাডভান্স থেকে একটু নিচে আসবেন, নিচে আসলেই আপনি এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে আপনি দেখেন যে অনেকগুলো অপশন দেয়া আছে। সেখান থেকে এই যে শো টেক্সট বাউন্ডারি, এইটা আপনারটাই, মানে চেক বক্সটা দেয়া নাই, মানে এইভাবে ফাঁকা আছে। দেখুন আমি ফাঁকা দিয়ে দিচ্ছি, আমার পেজ বাউন্ডারিটা চলে গেছে। তো আমি এখন স্যার দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আচ্ছা আমি Screenshot এখানে দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আমার এখানে তো এই পেজ বাউন্ডারি হ্যাঁ স্যার ঠিক আছে নাই, ঠিক আছে ঠিক আছে। আছে পেজ বাউন্ডারি নাই। তো এখন আমি হ্যাঁ। অফিস বাটনে ক্লিক করে ওয়ার্ড অপশন, এই যে ওয়ার্ড অপশন, এই ওয়ার্ড অপশনে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি অ্যাডভান্স, এই যে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অ্যাডভান্সে যাবেন। এই অ্যাডভান্স থেকে একটু এই যে স্ক্রলটা একটু নিচে নিয়ে আসবেন এবং এই শো ডকুমেন্ট কন্টেন্ট, এই শো ডকুমেন্ট কন্টেন্টের ভিতরে যে অপশনগুলো আছে এখানে একটি দেখবেন শো টেক্সট বাউন্ডারি, এই যে শো টেক্সট বাউন্ডারি, এটাতে আপনি চেক বক্সটা দিয়ে দিবেন, দেওয়ার পর ওকে দেন, দিলেই আপনার এই বাউন্ডারিটা চলে আসবে। জি, এবার বুঝতে পারছি। জি আমাদের কি আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আপনাদের আর কি কোনো প্রশ্ন আছে? আর একটা পেজ কিভাবে ক্লোজ করতে হয় যদি একটু আরেকবার দেখাতেন। না, ক্লোজ না, তাছাড়া একটা পেজ কিভাবে সেটআপ দেওয়া যায়, আমরা ধরেন টাইপ করব, সেক্ষেত্রে আমাদের তো পেজ সেটআপ দেওয়া লাগবে, A4 বা আদারওয়াইজ যেগুলো লাগে সেগুলো একটু দেখালে ভালো হবে। আচ্ছা মানে পেজ সেটআপের যে বিষয়টা, পেজ হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আমি বলছি যে পেজ সেটআপের যে বিষয়টা আমরা আসলে একে একে আসবো। এই যে হোম মেনু, তারপর ইনসার্ট। আচ্ছা একটু আরেকটু ধারণা দেই, এই যে আমরা যে মেনুটা দেখতে পাচ্ছি এটা মানে অপশনগুলো, এটাকে বলে কি মেনু বার। এই মেনু বারের ভিতরে যে সাব মেনু, এগুলোকে বলে সাব মেনু। আপনার অনেকগুলো মানে অপশন এই মেনু থেকেই কাজ করা হবে। যেমন এখানে হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউট, তারপর রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই কাজগুলো আপনাদের দেখানো হবে। তো আমি শুধুমাত্র অফিস বাটনের যে মেইন কাজগুলো দেখানো হচ্ছে। হ্যালো, আপনি হচ্ছে আজকে আরো হ্যাঁ স্যার কিছু বলুন, শোনা যাচ্ছে। আপনি হোমের ভিতরে কিছু বিভিন্ন লেখা বা টেক্সট করা, টেক্সট কিভাবে বোল্ড আমি করবে, একটু আমি বলছি যারা মানে নতুন যারা আছেন তারা কি নিতে পারছেন, এই যে কাজগুলো কি বুঝতে পারছেন? ভাই আজকে এতটুকুই থাক। আমি এই জন্যই আমি শুধুমাত্র নতুনদের কথাই চিন্তা করে, কারণ যারা আগে অনেকে শিখছেন মানে জানেন, মানে তারা মোটামুটি ভালোই নিতে পারছেন আর কি, ঠিক আছে। কিন্তু যারা একদম নতুন আছে, মানে আদৌ কম্পিউটার ধরে নাই, ঠিক আছে, জি স্যার। সেই জন্য আমি একটু স্যার চাচ্ছি যে আজকে অ্যাসাইনমেন্টের বিষয়টা বলে দেন, কালকের অ্যাসাইনমেন্টের বিষয়টা। আচ্ছা অ্যাসাইনমেন্টের বিষয়টা বলে দিব, ঠিক আছে। একটু আপনারা এখন এর মধ্যে থেকে যে যারা নতুন বা পুরাতন যাই থাকেন আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন। আবার একটু রিভিউ করলে ভালো হয়, সময় যেহেতু আছে আমাদের। ভাই আমি যেটা বলছি শুনুন ভাই, হ্যালো, আপনি হচ্ছে হোম বাটন থেকে আপনার ক্লাস কিন্তু শেষ করা লাগবে, কারণ আপনার ক্লাসের টাইম মাত্র 1 ঘন্টা সময় শেষ হয়েছে, এখন আপনার 1 ঘন্টা হাতে আছে। আপনি হোম বাটন থেকে কিছু লেখা দেন, তাতে যেটা ওনার পার্টিসিপেট যারা আছে তারা বাসায় প্র্যাকটিস করতে পারে। হোম বাটনে আপনি লেখা দেন, বোল্ড করবে, কিভাবে ইত্যাদি করবে, কিভাবে আন্ডারলাইন করবে, একটু এই কাজগুলো দিয়ে দেন, তাহলে পার্টিসিপেট যারা আছে তারা বাসায় প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, কিছু এইচডব্লিউ হ্যাঁ বাড়ির কাজ দিলেও হয়।
এই শোনেন, অ্যাসাইনমেন্ট কি আছে? আরে বাবা দেখতে সেটা দেখতে হ্যাঁ আছে। হ্যালো, আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমি প্রথম দিকে ক্লাসে ছিলাম না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, একটু আগে আমার অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, একটু আগে আমি জয়েন করেছি। তো কাইন্ডলি আমি কি রেকর্ডটা পাবো? হ্যাঁ আপনি রেকর্ডটা আমাদের ইসে পাবেন, মেসেঞ্জার গ্রুপে পাবেন, চিন্তা নেই। আপনি কি ফেসবুক গ্রুপে জয়েন আছেন? হ্যাঁ, আছি আছি। আচ্ছা ঠিক ফেসবুক আছে। গ্রুপে আমরা প্রতিদিনের ভিডিও আপলোড আমরা করি, আপনি আমরা সেগুলো দেখতে একটু পারবেন। আমরা ক্লাসের ভিতরে যাচ্ছি, ক্লাসে চলে যাচ্ছি। মাইক্রোফোন গুলো মিউট করে দিন। প্রেজেন্ট কি হয়ে গেছে? মাইক্রোফোন গুলো মিউট করেন। আমরা প্রেজেন্টের লিংক ওপেন করা আছে, আপনারা প্রেজেন্ট দিতে পারেন, আমি লিংক অলরেডি দিয়ে রেখেছি। আপনারা যার যার প্রেজেন্ট দিতে চান দিতে পারেন, প্রেজেন্ট লিংক ওপেন করা। তবে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ প্রেজেন্টের লিংকটা আপনাদের ক্লাস শেষ হবার পরও 1 ঘন্টা ওপেন থাকবে। হ্যাঁ ঠিক আছে? শাহিন ভাই আপনি লিংকটা ভালো হবে। স্যার, আমরা লিংকটা চ্যাটিং বক্সে দেখেন, একটু চেক করলে পাবেন। আমরা ক্লাসে চলে ওই যাচ্ছি, প্রশ্ন আবার ক্লাসে দিচ্ছি। চলে যাচ্ছি, সবাই ক্লাসে মনোযোগ দেন। ক্লাসে চলে যাচ্ছি আমরা। আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে জয়েন করা যাবে? আচ্ছা এখন আমরা এই যে হোম মেনু দেখা যাচ্ছে, এই হোম মেনুর আমরা কিছু কাজ আমরা আজকে একটু দেখব, মানে সিম্পলি কিছু কাজ দেখবো। আচ্ছা হ্যাঁ, এই তো আমরা কিছু মানে ডকুমেন্ট লিখলাম, মানে এইটা একটা পেজ, এই পেজের মধ্যে আমরা যা কিছু করার করব, আমরা লিখবো আঁকবো যাই করি এই পেজের মধ্যেই করব। আচ্ছা এই পেজটা আমি এখন আছে আমার কি সাধারণ মানে একটা জেনারেল টাইপ, সেটা মানে ওপেন করলেই থাকে। আচ্ছা এই ফাইলটার প্রথমেই আছে কি দেখেন, এটাকে বলে এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটার নামটা হলো কি ক্লিপবোর্ড। এই শেপটার নাম হলো ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের 4টা অপশন আছে, এক, কাট, কপি, পেস্ট, এই 4টা অপশন আছে। তো কাট, কপি, পেস্ট, এখন আমি এই যে ক্লিপবোর্ডের কিছু কাজ দেখাবো আপনাদের। কাট, কপি, পেস্ট। তো কাট, কপি, পেস্ট এটার মানে সুবিধাটা কি আপনার? কাট কথার অর্থ হলো আপনি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা এখানে রাখবেন না, মানে এখান থেকে ডিলিট করে কাট করে অন্য আর এক জায়গা নিয়ে যাবেন এই লাইনটা। তাহলে কি করতে হবে? প্রথমে এটাকে কাট করতে হবে। আর কোনো কিছু আপনার ওয়ার্ডে করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। কোনো কিছু করার ক্ষেত্রে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, আমি এখানে মাউসটাকে লেফট বাটন চেপে ধরে আমি সিলেক্ট করে নিলাম। এবং লেফট বাটন চেপে মাউসটাকে আমি আস্তে আস্তে এটার বাঁদিকে নিয়ে আসলাম এবং এটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এই যে কাট, এই কাটটা কিন্তু হাইড করা ছিল, যখন আমি এটা সিলেক্ট করেছি এটা শো হয়েছে। তো আমি এখান থেকে কাটে ক্লিক করি, দেখেন এই লাইনটা এখানে নেই। আমি এই লাইনটা চাচ্ছি যে আমি এই লাইনটা এখানে দেব, এখানে দিব। তো এখানে দেওয়ার ক্ষেত্রে আমি এখান থেকে কি করছি? কাট করছি। এখন আমার যেটা করতে হবে, এটাকে করতে হবে পেস্ট। তো আমি এই যে পেস্ট আছে, এই পেস্টে আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে 2টা অপশন আসছে, আমি শুধু পেস্টে ক্লিক করব। পেস্ট, দেখুন এই লাইনটা এখানে চলে এসেছে। হ্যাঁ আবার দেখাচ্ছি একটু। এই যে লাইনটা আমি প্রথমে লেফট বাটন চেপে ধরে তারপর আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে কাট শো হবে, কাট করব। কাট করার পর আমার যেখানে দরকার, আমি চাইছি এইখানে দরকার, এইখানে আমি এই যে পেস্টের অপশনে গিয়ে পেস্ট ক্লিক করব, এটা পেস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন একটি মনে করেন একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন, সেই আর্টিকেলটার মধ্যে একই লেখা অনেকবার আছে, বা একটা অতিরিক্ত শব্দ আপনার হয়ে গেছে, যেটা আপনি এখানে চাচ্ছেন না, অন্য আর এক জায়গা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কাট করবেন। আবার আপনি চাচ্ছেন যে যে ওই লেখাটা যেমন এই একটা ওয়ার্ড, সাপোজ পি এ
BANGLADES, এই যে বাংলাদেশ লেখাটা, এই লেখাটা আমরা চাচ্ছি এখানে থাকবে এবং অন্য অন্য আরেক জায়গায় আমি নেব। সেক্ষেত্রে আমাকে এটা সিলেক্ট করতে হবে। স্যার সিলেক্ট একটু করে, জোরে বলেন, শোনা যাচ্ছে? মানে হ্যাঁ শোনা যাবে, একটু বলেন। অল্প আস্তে শব্দ আসতেছে। সাউন্ডটাও ঠিকই আছে। আপনাদের আমাদের কাছে আপনাদের ঠিক আছে। ভলিউমটা বাড়িয়ে নিন। আচ্ছা, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি এখান থেকে কপি, কাট এবং কপি এই দুইটার সাথে সম্পর্ক হলো পেস্ট। কাট এবং কপি এই দুইটার সাথে সম্পর্ক হলো পেস্ট। তো প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট না করলে কিন্তু আপনি দেখেন এখানে কাটও নাই, কপিও নাই। সিলেক্ট না করলে কিন্তু এই দুইটা আপনার আসবে না, শো হবে না। তো আমি সিলেক্ট করে নিচ্ছি এবং কপি। কপি হলো গিয়ে আমার এই লেখাটা এখানে আছে, আমি আরো অন্য কোথাও নিতে চাই। তো আমি চাইলে এই লাইনে দিয়ে দিচ্ছি, পেস্ট করব, পেস্ট। আমি এখানে দেব, স্পেস দিলাম, পেস্ট। অর্থাৎ আপনি একই লেখা যদি বারবার কপি করতে চান, সেই ক্ষেত্রে এইভাবে আপনি কপি করবেন। তো কাট, কপি, পেস্ট হয়ে গেল। এখন আমরা আসি, এই যে আর একটা আপনারা আপনার দেখতে পাচ্ছেন যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, সাব মেনু, এটা হলো ফন্ট মেনু। এই ফন্ট মেনু থেকে আপনি এই যে এটা মানে এই যে লেখাটা আমরা লিখছি, এটা হলো ফন্ট। এই ফন্টকে আপনার পরিবর্তন কিভাবে করবেন, বড় করবেন, ছোট করবেন, সব এইখান থেকে। তো আমরা দেখি এখানে যে ফন্টটা আমরা কাজ করেছি, এই ফন্টটা আছে ক্যালিব্রি বডি, মানে এটা একটা ফন্টের নাম, মানে একটা স্টাইল। আমি যদি চাই এই ফন্টটার স্টাইলটা পরিবর্তন করব, সেক্ষেত্রে আমি এই যে ক্যালিব্রি বডি আপনারা দেখছেন, এইটার এখানে আমি ক্লিক করি। এখান থেকে আমি এই যে দেখেন এখানে আছে টাইম নিউ রোমান্স, মানে এইখানে আপনার শত শত ফন্ট আছে। আপনি যে ফন্টটা আপনার মানে আপনার দরকার বা আপনার ভালো লাগে, সেই ফন্টটাই আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আর সাধারণত অফিসিয়ালে যে ফন্টে কাজ করা হয় অফিসিয়াল, সেই ফন্টগুলো আসলে এই যে ক্যালিব্রি বডি অথবা টাইম নিউ রোমান্স অথবা এরিয়েল, এই তিনটা অপশন মানে ফন্টের যে স্টাইল আছে, নাম আছে, এই তিনটা নামেই অফিসিয়াল টাইপগুলো করা হয়। তো আমি যদি দেখেন আমার আছে, এটা এখন আছে ক্যালিব্রিতে। আমি যদি এটাকে একটু পরিবর্তন করে দেই, যে টাইম নিউ রোমান্স একটু পরিবর্তন হয়েছে। আমি যদি অন্য একটা করতে চাই, দেখেন যে যে স্টাইলটা আমি এইখানে দেব, সেই স্টাইলে এই লেখাগুলো শো করবে। এখন আপনি লেখাটা আছে আমার মানে সাইজটা আছে এতটুকু, আমি চাইলে একটু বড় করতে চাচ্ছি। আমি এই বাংলাদেশ লেখাটাই আমি একটু বড় করে নেব। তো দেখুন এই যে আমার যে এখানে ফন্ট সাইজ, এটা হলো কি ফন্ট সাইজ, এই সাইজটাকে আপনি চাইলে এখান থেকে বড় করতে পারবেন। আমি 28 এ দিচ্ছি, দেখুন একটু বড় হচ্ছে। আমি 36 এ দিচ্ছি, আর একটু বড় হচ্ছে। আমি 48 72 দিচ্ছি, আরো বড় হচ্ছে। আমি কমিয়ে দিচ্ছি, 8 এ দিচ্ছি, ছোট হচ্ছে। মানে আপনি ফন্টটাকে এখান থেকে ছোট বড় করতে পারবেন। তারপর এখন ফন্টটা আছে কিসের, রেগুলার টাইপে। এই ফন্টটাকে আপনি একটু মোটা করবেন, একটু বাঁকা করবেন, ফন্টটার নিচে একটু আন্ডারলাইন দিবেন। মানে এগুলা কিভাবে করবেন? তো এই ফন্ট মেনু থেকে এই যে বি, এই বির অপশনটা হলো বোল্ড, আর এটা শর্ট মিনিং কি, কন্ট্রোল বি, CTRL বি। তো আমি এটা যদি এখন ক্লিক করি, আর আপনারা আবারও আমি বলছি, মানে কথার মধ্যে বারবার বলতেছি, মানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ছাড়া যদি আমি কোনো কাজ করতে চাই, আমার হবে না। কিন্তু আমি যখন আমি সিলেক্ট করছি, এখন যদি আমি ক্লিক করি, দেখুন এটা একটু গাঢ় হয়েছে। আবার এটা ক্লিক করছি, হালকা হয়ে গেছে। আমি এটা থেকে কি বুঝলাম, বি দ্বারা বোল্ড। তারপর তার পাশে আছে একটি আইয়ের মতন একটা চিহ্ন, এই আই দ্বারা কি ইটালিক, কন্ট্রোল আই, এইটা দ্বারা একটু ফন্টটাকে একটু বাঁকা করা যায়। তো আমি মানে প্রিভিউ দেখছি, দেখেন ফন্টটা একটু বাঁকা হয়ে গেছে। আবার আমি আপনারা লক্ষ্য করুন,
ফন্টটা এখন আছে সোজা, যেই আমি আইতে ক্লিক করলাম ফন্টটা ইটালিক হয়ে গেছে, অর্থাৎ বাঁকা হয়ে গেছে। এখন আপনি একটা আন্ডারলাইন প্রয়োজন, যেমন কোনো লেখার হেডিং, যদি আমি এখানে একটা লেখা লিখি যে বিকাশ, যদি আমরা একটা মানে রচনা টাইপ করতে চাই, তো এটার ক্ষেত্রে আমার বোল্ড করা লাগবে, আমি বোল্ড করলাম। আমার ইটালিক এই ক্ষেত্রে করলেও হয়, না করলেও হয়। আমার আন্ডারলাইন দরকার, একটা আন্ডারলাইন। তো আন্ডারলাইন মানে নিচে একটা রেখা, এই রেখাটা আমি কোথা থেকে দেব? এই যে ইউ, এই ইউটা থেকে আমি আন্ডারলাইনটা দেবো। এটা ক্লিক করলেই একটা আন্ডারলাইন হয়ে যাবে। আর আপনি আন্ডারলাইনের মানে আপনার যে কাজে প্রয়োজন হবে, আপনি চাইলে আন্ডারলাইনটা সেই পরিবর্তন করতে পারেন। এখানে এই যে অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার আন্ডারলাইনের স্টাইল আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে ডাবল আন্ডারলাইন দিতে পারবেন, একটু মোটা দিতে পারবেন, আবার ডট ডট দিতে পারবেন। এই আপনার আন্ডারলাইন এখান থেকে দিতে পারবেন। ভাই নামাজের বিরতি দিবেন না? আচ্ছা, নামাজের টাইম কি হয়ে গেছে? জি আচ্ছা জি, আচ্ছা আচ্ছা, আমার এখন 4:10 বাজে, আমরা আবার 4:30-এ ফিরে আসবো। ধন্যবাদ। অ্যাসাইনমেন্টের বিষয়টা একটু শেষে বলে দিলে ভালো হতো। তো আমি আহ, এখন এখান থেকে আমি এই যে হাইলাইট কালারটায় আমি একটি কালার পরিবর্তন করে দিচ্ছি, গ্রিন করে দিচ্ছি। তো এটা গ্রিন হয়ে গেল। আমি যে কালারটা করে দিব সেই কালারটাই কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এই আপনারা চাইলে আবার এখান থেকে নো কালারও দিয়ে দিতে পারেন, যদি আপনাদের কালার পছন্দ না হয়। সিলেক্ট করে নিতে হবে এবং নো কালারে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর আসি আপনার ফন্ট কালার। এই যে কালার, এটা থেকে আপনার শুধু লেখার ভিতরে কালার দেওয়া যাবে, লেখাটা, অর্থাৎ এই যে লেখাটা আছে দি কাউ, এই লেখাটা কালার হবে। এই লেখাটাকে আমি রেড কালার করে দিচ্ছি, এখান থেকে রেড দিচ্ছি, দেখেন কালারটা লেখাটা রেড হয়ে গিয়েছে। তারপর আমি মানে এখান থেকে আপনার অনেক কালার আছে, আপনার যে কালার প্রয়োজন বা দরকার সেই কালারটা আপনি দিতে পারবেন। তা এই গেল আমার ফন্ট কালার। তাহলে আমি ফন্ট মেনুর আমার এই পর্যন্ত দেখলাম। আর আছে আপনার এই দুটো অপশন। এই দুটো অপশন হলো কি, আমি যে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে ফন্ট যে সাইজ, যে বড় ছোট, আপনি চাইলে এই দুইটা থেকেও বড় আর ছোট করতে পারবেন। এই যে বড়, যে এটা, এই বড় এ থেকে বড় করবেন লেখাটাকে, আর এই ছোট যে লেখা এটা, এইটা থেকে আপনি ছোট করতে পারবেন। আচ্ছা, তারপর আসি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাকে অবশ্যই অ্যালাইনমেন্টে কিছু কাজ করতে হবে। অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবেন। আমার ফন্ট বারের কাজটা শেষ, এখন আমি আসি প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ যে মেনুটা, সাবমেনু, এর মধ্যে কিছু অপশন আছে। এখান থেকে আপনি আমরা যে কাজগুলো করব, এই যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আমরা দেখব। এই অ্যালাইনমেন্টটার জন্য কি করতে হবে? কারো মাইক্রোফোন আনমিউট আছে, প্লিজ মিউট করে দিন। আচ্ছা, এই আমি কতগুলো কম্পোজ করলাম। এই কম্পোজটা দেখেন। আর একটা জিনিস একটু আপনাদের ধারণা দিই, এই যে যে উপরে যে এই যে বারটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে স্কেল। এই স্কেলটা আমরা একটু স্কেলটা বিষয়ে জেনে নিই। স্কেলটা কোথা থেকে আনতে হয়, এটা অনেকের থাকে না। তো এই যে আমরা ভিউ দেখতে পাচ্ছি, এই যে ভিউর মধ্যে এই যে রুলার, এই রুলারটাই এই এটা টিক চিহ্ন দেয়া আছে। যদি আমি এটা উঠিয়ে দিই তাহলে এই স্কেলটা চলে যায়। আবার আমার এটা যদি দিয়ে দিই তাহলে এটা চলে আসে। তো এটার কাজ কি? এটার কাজটা হলো আপনার পেজটা কতর মধ্যে আছে। এই একটা A4 পেজের বা লেটার পেজের মাপ থাকে সাধারণত 11.5 বাই 9.5, মানে 8-এর উপরে।
তো আমার এটা আছে 6 মানে 7-এরও কম। এই যে স্কেলটা দেখা যাচ্ছে, এই যে স্কেলটা, এই স্কেলটা দেখেন এই পেজ এই পর্যন্ত, আবার এদিকে এই পর্যন্ত। তেমন আমার মার্জিনই আমার অনেক অনেক মানে জায়গা নিয়ে নিয়েছে। তো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুক জায়গার মধ্যে আপনি কাজ করতে পারতেছেন, স্কেলটা দ্বারা আপনি বুঝতে পারবেন। এখন আসি, এই যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে আপনারা একটা এটাকে বলে ইনডেন্ট, যে আপনার মানে সার্চ করতে স্যার গেলে একটু আবার এই অপশনটা, যে এই যে আপনি একটা যে আমি যে এটা নাড়াচ্ছি এটাকে বলে ইনডেন্ট। অর্থাৎ এটা দুইটা পার্ট, একটা এই যে এই থেকে মাঝখান থেকে দেখেন একটা অ্যারো আছে উপর দিকে আর একটা আছে নিচের দিকে। উপরের অংশটা হলো যে প্রথম এই যে লেখা আছে ফার্স্ট লাইন ইনডেন্ট। ফার্স্ট লাইন ইনডেন্ট অর্থাৎ ফার্স্ট লাইন বলতে বোঝায় এইখান থেকে যে লাইনটা প্রথমে আমি যে লেখাটা শুরু করব, প্রথমে আমি পেজটা খুলেই যে লেখাটা শুরু করব, এটা হলো ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইন আপনি কোথা থেকে শুরু করবেন? এটা শুরু করবেন, আপনি চাইলে আগে সিলেক্ট করে নেবেন শুরু করতে চান আপনি এখান থেকে, না আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। তাইলে কি করতে হবে, এই যে এটা আছে উপরের অংশটুকু, এটাই মাউসটা ক্লিক করে আপনি যদি এখানে এটাকে মাউসটা চেপে ধরে নিয়ে আসেন, দেখুন আমার ঠিক এই সোজা এই লাইনটা শুরু হয়েছে। মানে এইটা নির্দেশ করে আপনি লাইনটা কোথা থেকে লেখাটা শুরু করবেন। আপনি চাইলে মার্জিনের ভিতরেও এই লেখাটা নিয়ে নিতে পারেন। কিভাবে? এই শুধুমাত্র এইটা আমি যদি নিয়ে আসি, সরিয়ে দিই, দেখুন আমার এই লাইনটা মার্জিনের ভিতরেও চলে এসেছে। অর্থাৎ এটা ফার্স্ট লাইন, আপনি প্রথম লাইনটা কোথা থেকে শুরু করতে যাচ্ছেন। এখন আমি এটা এখানেই দিয়ে দিচ্ছি। আর এটা হলো তার পরের অংশটা হলো কি, এই আপনার সেকেন্ড লাইন। অর্থাৎ এই ফার্স্ট লাইনের পরে আপনি যত লেখা লিখবেন, মানে এই যে আমি যে এই যে লেখাগুলো, এই লেখাগুলো কোথা থেকে শুরু হবে, মানে সেটা আপনি নির্দেশ করবে। আপনি যদি একটু সরিয়ে শুরু করতে চান, তাহলে আপনার এই লেখার এইটাকে ইউজ করতে হবে। দেখুন, অর্থাৎ ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন নির্দেশ করে আপনি আপনার প্রথম লাইনটা কোথা থেকে শুরু করবেন আর দ্বিতীয় লাইনটা কোথা থেকে শুরু করবেন। এই দুইটা, যেমন এইটা হলো যে এখন আছে এই কয়টা আছে সেকেন্ড লাইনে, আর শুধুমাত্র এটা আছে ফার্স্ট লাইনে। এটা আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। তো আমি এখন প্রত্যেকটা এই লাইনের মধ্যে নিয়ে যাচ্ছি। স্যার এটা কম্পিউটার যদি না থাকে তখন কিভাবে আনবো? কম্পিউটারে হ্যাঁ যে আমি দেখিয়ে দিচ্ছি, তো এই ভিউর মধ্যে যদি কারো কম্পিউটার না থাকে, এই যে ভিউ, আপনি ভিউ অপশনটা দেখছেন, এই ভিউ জি অপশন থেকে এই যে রুলার, এই রুলারে অনেকের চেক বক্সটা টিক দেয়া থাকে না, এটা উঠিয়ে দিলেই এই চলে যায়, দেখছেন? আবার জি এটা দিলেই আবার চলে আসে। আচ্ছা, এখন আমি হোম মেনুতে যাই। হোম মেনুতে যাওয়ার পর এখন আমি এই যে অনেকগুলো মানে এক নাগারে কিছু কম্পোজ করলাম, এটাকে মানে মানে টানা কম্পোজ বলে বা এক নাগারে অনেক কম্পোজ যাকে বলে। এই কম্পোজটা দেখেন আমার পেজটা শুরু হচ্ছে এই থেকে, আর এইটার লাইন শেষ হয়েছে এইটা হলো কি শেষ লাইন। এই যে এই রুলারের এই পাশে যে মার্জিন সোজা আছে আরেকটা আপনারা এই দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু নির্দেশ করে আপনি এই শেষ লাইনটা কোথায় শেষ করবেন, আপনি এখানে শেষ করবেন নাকি এখানে শেষ করবেন। যাই হোক, আমি এটা এখানেই আছে। এই শেষ লাইনটা আমার কিন্তু দেখেন এতখানি গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিসের কারণে আছে? অ্যালাইনমেন্টের কারণে। অ্যালাইনমেন্ট, আপনার যে অ্যালাইনমেন্টে কাজ করবেন আপনার সেই অ্যালাইনমেন্টেই এই কাজগুলো হবে। এখন আমার এটা কোন অ্যালাইনমেন্ট আছে আমি বুঝবো কিভাবে? এই যে প্যারাগ্রাফ যে মেনুটা দেখছেন, এই মেনুর মধ্যে যে অপশনগুলো আছে, এখান থেকে এই যে অপশনটা, এটা আছে কি অ্যালাইন টেক্সট লেফট, এইটা আছে লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ বাঁ পাশ থেকে শুরু হয়েছে। আমার বাঁ পাশের যে লেখাগুলো একেবারে সমান, আর ডান পাশে যে লেখাগুলো আসছে দেখা গেছে এইটা সমান হয়েছে এইটা সমান হয় না, এইভাবে লেফট অ্যালাইনমেন্ট। এখন এই লেফট অ্যালাইনমেন্ট, তারপর আমি এই যে একটা কাজ করেছি, এই যে এটাকে বলে সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমি তো কাজ করেছি, আপনারা তো দেখেন নাই যে কিভাবে করেছি, আমি কিবোর্ড থেকে করেছি। তো আমি এইটাকে যদি এই তার পাশেরটায় ক্লিক করি, দেখা যাচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমি এটা ক্লিক করলেই এটা সেন্টার হবে, অর্থাৎ আপনার লেখাটা এইখান থেকে শুরু হবে। আমি আবার একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই সেন্টার থেকে শুরু হয়ে আপনি যা লিখবেন দুইও পাশে মানে ও লিখতে থাকবে, দুইও
পাশ জুড়ে লিখতে থাকবে। এটা হলো কি সেন্টার অ্যালাইনমেন্ট। আর এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট। তারপর আমি যাই পরেরটা, এটা হলো কি রাইট অ্যালাইনমেন্ট। এই রাইট অ্যালাইনমেন্টের লেখাটা আবার দেখা গেছে আমার এইটা ছিল লেফট, অর্থাৎ বাঁ পাশ থেকে শুরু হয়েছে, আর এইটা হবে কি ডান পাশ থেকে। তো আমি ডান পাশে ক্লিক করি, দেখেন ডান পাশে সব সমান, ডান পাশের লাইনগুলো সব সমান, বাম পাশের যেটা এইটার সমান সমান লেখা আছে তাই সমান হয়েছে, কিন্তু আসলে সমান না। কিন্তু এইটা যদি আপনি আরো একটু বাড়াই দেন দেখেন বেড়ে যাবে কিন্তু। তাহলে আমি এটা হলো রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ রাইট পাশ সমান হয়ে গেছে ডান পাশ। আর এই পরেরটা হলো কি জাস্টিফাই। জাস্টিফাই হলো গিয়ে আপনি যা লেখা লিখবেন দুই পাশ সমান হবে, আর বাকি যে নিচের একটা লেখা আছে এই লেখাটা আপনার পুরোপুরি এই পর্যন্ত সম্পূর্ণ হয়নি, যার কারণে এটা সমান হয়নি। অর্থাৎ যে অংশটুকু মানে নিচের একেবারে নিচের যে অংশটুকু আপনার অল্প লেখা থাকবে সেই লেখাটাই শুধুমাত্র আপনার এই পাশ সমান হবে না, এছাড়া আপনার সব সমান, দুই পাশ সমান হয়ে যাবে। এটা হলো জাস্টিফাই। আর আপনারা যখন কোনো কাজ করবেন অবশ্যই জাস্টিফাই, এই জাস্টিফাই ক্লিক করে আপনারা কাজ করবেন। দু একটা ক্ষেত্রে পরিবর্তন করা লাগতে পারে, যেমন এই একটা কাজ করতে গেছি, এই কাজটা দিকাও এটা একটা এসে, এই এসেটার হেডিংটা আমার সেন্টার হইতে পারে, কিন্তু তার নিচে যে ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা, এই বর্ণনা কিন্তু আমার এই যে আপনার জাস্টিফাই দিয়েই করতে হবে। জাস্টিফাই দিয়ে করলে আপনার লেখার সৌন্দর্যতা বাড়ে। আচ্ছা তারপর আসি, তারপরে স্যার আসি ওখানে আন্ডারলাইন দিয়েছেন কিভাবে আন্ডারলাইন? যে এটা আমি দেখিয়েছি ভিডিওতে দিয়ে দেবো। আর তারপর দেখিয়ে দিই, এই যে আপনি অপশন দেখতে পাচ্ছেন BIU, বিতে বোল্ড, আইতে ইটালিক মানে একটু বাঁকা, আর এই ইউতে আন্ডারলাইন, আন্ডারলাইন পড়ে যায়। আবার ক্লিক করি আন্ডারলাইন উঠে যাবে, ক্লিক করি ইটালিক উঠে যাবে, বিতে বোল্ড মানে গাঢ় করা এই বোল্ডটাও উঠে যাবে। আচ্ছা তাহলে এখন প্যারাগ্রাফ দিয়ে আমি এই প্যারাগ্রাফের পর আছে কি এই যে অপশনটা আছে এটা লাইন স্পেস, অর্থাৎ আপনি যে লেখাটা লিখতেছেন এই লেখাটার মাঝে ও একটা অটোমেটিক লাইন স্পেস নিয়ে নিছে। তারপরও আপনারা যদি প্রয়োজনে মনে করেন যে লাইনটার স্পেসটা বাড়াবেন বা কমাবেন, সেই ক্ষেত্রে আপনার এই লাইন স্পেসে ক্লিক করে এই যে অপশনগুলো আছে, এখন আমার আছে 1.15 আমি একে দিয়ে দিচ্ছি, দেখুন লাইন স্পেসটা একটু কমে গেছে। আবার একটু 1.5 দিচ্ছি, বেড়ে যাচ্ছে 1.5, এটা আরো বেড়ে যাচ্ছে মানে 1.5 ইঞ্চি। আবার 2 দিই, ডাবল হয়ে গেছে স্পেসটা। এখান থেকে আপনি আপনার আর এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। লাইন স্পেস প্রয়োজন অনুযায়ী আপনার যে কাজের জন্য যতটুকু প্রয়োজন হবে আপনারা নিতে পারবেন। তারপরে আর একটা অপশন দেখি লাইন স্পেস অপশন। এই লাইন স্পেস অপশন থেকে আপনি এই যে লাইন স্পেসের কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই যে স্পেসিং যে জেনারেল ইন্ডেন্টেশন আর হলো স্পেসিং, শুধুমাত্র স্পেসিং এ, এই স্পেসিং এ দেখা যাচ্ছে বিফোর আফটার, মানে এই স্পেসের মধ্যেও আপনি চাইলে বিফোর মানে কি মানে এই লেখাটার পূর্বে অর্থাৎ আগে আপনি স্পেস দিবেন, আর আফটার মানে এই লেখাটার নিচে স্পেস দিবেন। সেই ক্ষেত্রে লাইন স্পেসিং অপশন, এই অপশনে গিয়ে আপনি অলরেডি আমার এটা আফটার দেয়া আছে, আমি যদি দেখান এই জায়গায় অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে, আমি যদি এটা দেয়া আছে অটো, এটা যদি আমি 0 করে দেই দেখেন এই স্পেসটা কমে যাবে। আমি ওকে দিলাম, স্পেসটা অলরেডি কমে গেছে। আবার আমি যদি লাইন স্পেসে গিয়ে এই দুটোটার এটাই আমি বাড়িয়ে দেই এবং ওকে দেই, দেখুন এটা কিন্তু আপনার বেড়ে যাবে। অর্থাৎ আপনি লাইন স্পেসের যে কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর আছে কি এটা আছে থিমস কালার, দেখেন এখান থেকে আপনি এক নির্দিষ্ট পরিমাণ যে আপনি যতটুকু করতে চান কালার, চাইলে আপনি কালার করতে পারবেন এখান থেকে। আপনি একটা মানে যতটুকু দরকার আপনার পেজের যে এই লেখাটুকু, এই মানে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের এতটুকু আমি কালার করে রাখবো, সেটা আপনি এখান থেকে করতে পারেন। আর এটা হলো শুধু ফন্ট কালার, আপনার ফন্টটা কালার হবে।
এবার আসি বর্ডার। এই যে আপনার বর্ডার আছে, তো বর্ডারের কাজটা আহ, একটু বলি। বর্ডারটা আমরা যখন বর্ডারের কাজটা একটু পরে দেখাবো, যখন আমরা টেবিলের কাজ করব, টেবিলের কাজের সাথে এই বর্ডারের সম্পর্ক, এই বর্ডারের কাজটা আমরা আরেকদিন দেখাবো, মানে নেক্সট ক্লাসে। তো এখান থেকে আমরা এতটুকু সিলেক্ট করলাম। আমরা এখান থেকে যে কাজটা থিমস কালারটা দিলাম। এখন আসি, আপনি চাইলে আমরা যে লেখার মাঝে কোনো বুলেট পয়েন্ট, এটাকে বলে কি বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট দিতে পারেন, নাম্বার দিতে পারেন, বিভিন্ন ধরনের যে লেখার মাঝে কোটেশন থাকে না, 1 2 3 4 যে পয়েন্ট গুলো, সেগুলো আপনি দিতে পারেন। স্যার এই ভিডিওটা কোথায় পাওয়া যাবে? একটু আমরা একটু ক্লাসটা শেষ করে নিচ্ছি, প্রায় শেষ পর্যায়ে। এই বুলেট পয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বুলেট পয়েন্ট মানে আপনারা যদি কোনো কোটেশন আকারে, কোনো পয়েন্ট আকারে কিছু লিখতে চান, সেক্ষেত্রে কোনো সিম্বল ইউজ করতে চাইলে এই যে পয়েন্টটা আছে বুলেট, এই পয়েন্ট থেকে আপনারা এটা যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনারা 1 2 3 যে অপশনটা আছে, সেটা আপনারা চাইলে এখান থেকে রোমান সংখ্যায় দিতে পারেন এবং সংখ্যাও দিতে পারেন। আবার এবার বড় হাতের এ দিতে পারেন। আপনার অটোমেটিকলি যখন এই লেখাটার এইটা আপনি সিলেক্ট করবেন, বুলেট পয়েন্টটা যখন সিলেক্ট করবেন, অটোমেটিক আপনার এখানে একটি লাইন শেষ হয়ে গেছে, আপনার নিচে আরেকটি বুলেট পয়েন্ট দরকার। আপনারা এখান থেকে আর সিলেক্ট করার দরকার নেই। আপনি এখানে জাস্ট একটা এন্টার দেন, অটো আপনার নাম্বার চলে আসবে। আপনি একটি এন্টার দিবেন, অটো নাম্বার আপনার চলে আসবে। এটা হলো অটোমেটিকলি চলে আসে আর কি। আপনি এখন চাচ্ছেন যে এখান থেকে এটার আপনার প্রয়োজন, মানে সি দিবেন না, আপনি রোমান সংখ্যায় দিবেন। তাহলে আপনি যেটা করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি এই যে রোমান সংখ্যা আছে, আপনি রোমান সংখ্যাটা সিলেক্ট করে দিন। দেখেন অটোমেটিক রোমান সংখ্যায় চলে এসেছে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। এই আপনারা আপনারা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন। আর আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বলে যান।